দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শিরোনাম শুরুতে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আজহা পালিত হচ্ছে আজ। ত্যাগের মহিমায় চলছে উদযাপন। মক্কায় পশু কোরবানির পর কাবাঘর তাওয়াফ হাজিদের। মুসলিম বিশ্বে ভোজের আয়োজন চললেও খাবার জোটেনি গাজাবাসীর। ঈদের দিনেও ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিরা। বিধ্বস্ত মসজিদে ঈদের নামাজ আদায়। বাজেট বিল ঘিরে প্রকাশ্য বিবাদে ট্রাম্প মাস্ক। পাল্টাপাল্টি হুমকি আর কটাক্ষের চরমে তিক্ততা। দুই প্রভাবশালীর বন্ধুত্বে ফাটল নিয়ে তোলপাড়। দর্শক, এই ছিল শিরোনামে। এই পর্যায়ে বিস্তারিত জানাবো আপনাদের সাথে থাকছে আমি জান্নাতুল কুলি। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে ঈদের জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় এই উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান। সৌদি আরবের পুণ্যভূমি মক্কায় ঈদের জামাতে হাজিদের ঢল। নামাজের পর আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা। ত্যাগের মহিমায় ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। শিয়া প্রধান দেশ ইরানে ঈদের প্রধান জামাত হয় রাজধানী তেহরানে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাকেও ঈদের জামাতে দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায় যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। জাকার্তার আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মিশরের কায়রোয় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বিখ্যাত আল আজহার মসজিদে। মোনাজাতে কামনা করা হয় বিশ্ব সম্প্রদায়ের শান্তি ও কল্যাণ। এছাড়া অস্ট্রেলিয়া ও পশ্চিমা দেশগুলোতেও ঈদ উল আজহা পালিত হচ্ছে আজ। বাংলাদেশের মতো উপমহাদেশের ভারত, পাকিস্তানেও ঈদ উল আজহা উদযাপিত হবে শনিবার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পবিত্র হজের তৃতীয় দিন আজ। শুক্রবার স্থানীয় সময় ভোরে মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। সেখানে ফিরে আল জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছোড়েন মুসল্লিরা। এরপর পশু কোরবানি করে তাওয়াফ করেন পবিত্র কাবাঘর। পরের দুদিন 11 এবং 12 জিলহজ পালন করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যান মুসল্লিরা। রীতি অনুযায়ী সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন তারা। মধ্যরাত পর্যন্ত ইবাদতের পাশাপাশি শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করেছেন হাজিরা। বৃহস্পতিবার হজের মূল দিনে আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন মুসল্লিরা। স্থানীয় সময় দুপুর 12টায় মসজিদে নামিরায় খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েখ সালেহ বিন হুমায়দ। কামনা করেন বিশ্ব শান্তি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই জমায়েতে এবছর যোগ দেওয়ার ভাগ্য হয়েছে 15 লাখ মুসল্লির। বছর ঘুরে ঈদ উল আজহা এসেছে ফিলিস্তিনেও, তবে সেখানে নেই উৎসবের আমেজ। ঈদের দিনেও ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে গাজা। যুদ্ধ কবলিত উপত্যকায় ধ্বংসপ্রাপ্ত মসজিদেই ঈদের নামাজ আদায় করেছেন তারা। সমগ্র মুসলিম বিশ্বে ভোজের আয়োজন চললেও ক্ষুধার্ত গাজাবাসী। তাদের দুর্দশায় বিমর্ষ ঈদ পালন করেছে পশ্চিম তীর সহ ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও। বোমা হামলায় বিধ্বস্ত মসজিদ, কোনো মতে দাঁড়িয়ে আছে নড়বড়ে দালান। তারই মাঝে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশে ফিলিস্তিনিদের সিজদা। যে কোনো মুহূর্তে ইসরায়েলের বোমা হামলার শঙ্কা মাথায় নিয়ে ঈদ উল আজহার নামাজ আদায় করছেন গাজাবাসী। যুদ্ধ শুরুর পর থেকে এই নিয়ে চতুর্থ ঈদ পালিত হচ্ছে গাজায়। প্রতি মুহূর্তে হামলার আতঙ্ক, মৃত্যু ভয় আর ক্ষুধা নিয়েই কাটছে ফিলিস্তিনিদের ঈদ উল আজহা। নিজের জীবন ছাড়া কোরবানি দেওয়ার মতো কিছুই নেই উপত্যকাবাসীর। যুদ্ধের মাঝে 4টি ঈদ চলে গেল। এখন আমরা আহতদের খবর ছাড়া কিছু শুনি না। যুদ্ধবিমান, ট্যাঙ্ক ছাড়া কিছু দেখি না। কোরবানি দেয়া তো দূরে থাক, নিজের জীবন বাঁচাতেই প্রতি মুহূর্ত যুদ্ধ করছি। আগে ঈদের সময় আনন্দে ঝলমল করতো চারদিক। বাচ্চাদের জামা কাপড় কিনতে নিয়ে যেতাম, বাড়ি বাড়ি কোরবানি হতো, মজার মজার রান্না হতো। এখন এসব স্বপ্নের মতো থাকে।
গাজায় আগ্রাসনের প্রভাব পড়েছে ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলেও। পশ্চিম তীরে চড়া দামের কারণে অনেকেই কিনতে পারেনি কোরবানির পশু। গাজায় যখন প্রতিনিয়ত মরছে স্বজাতির মানুষ, তখন বিমর্ষ ঈদ কাটাচ্ছে পশ্চিম তীরের বাসিন্দারাও। কোরবানির পশুর দাম অনেক বেশি। আধা কেজি মাংসের দাম 230 শেকেল, যুদ্ধের আগে যা ছিল মাত্র 35 শেকেল। এত টাকা কোথায় পাবো আমরা? ঈদের দিনও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। নৃশংস হামলা চালিয়েছে গাজার বিভিন্ন প্রান্তে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঈদুল আজহার আগের দিনও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার হামলার শিকার হয়েছে একাধিক স্থাপনা। বিমান হামলা নিহত কমপক্ষে 70 ফিলিস্তিনি, আহত 2 শতাধিক। আল আহলি ব্যাপিস্ট হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 7 জন, যাদের মধ্যে 4 জন সাংবাদিক। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ালো 224 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে প্রায় 55,000 ফিলিস্তিনি, আহত 1.25 লাখের বেশি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পরম বন্ধু থেকে রীতিমতো শত্রু বনে গেলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। বাজেট বিল ঘিরে প্রকাশ্যেই বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং টেসলা প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে কটাক্ষ আর পাল্টাপাল্টি বাক্যবাণে চরম পৌঁছেছে তিক্ততা। ইটের জবাবে পাটকেলের মধ্য দিয়ে চির থেকে ফাটলে রূপ নিয়েছে দুই ধনকুবের এবং প্রভাবশালী রাজনীতিবিদের সম্পর্কে। Perhaps you've heard of it. Perhaps. Which is headed by Elon Musk, who is in the gallery tonight. বন্ধুত্ব নাকি স্বার্থ ছিল জানা নেই, তবে মার্কিন নির্বাচনের আগে দুজনের দহরম মহরম নজর কাড়ে বিশ্বের। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ফান্ডে বড় অঙ্কের অনুদানই কেবল নয়, বিভিন্ন র্যালিতে সশরীরে উপস্থিতি ছিল ধনকুবের ইলন মাস্কের। ট্রাম্পের জয়ের পর তো রীতিমতো তার ছায়াসঙ্গী হয়ে ওঠেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেও মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব নজর এড়ায়নি। বিভিন্ন নীতিতে অন্ধ সমর্থন দিয়েছেন পরস্পরকে, সমালোচনার মুখে একে অপরের পক্ষে সাফাই গিয়েছেন। মার্কিন প্রশাসনে 130 দিনের দায়িত্ব পালন শেষে মাস্কের বিদায় পর্বটিও ছিল মধুর, কিন্তু এরপরই যেন হঠাৎ কেটে গেল সেই সুর। বিবাদের সূত্রপাত ট্রাম্পের কর ছাড় ও ব্যয়ের পরিকল্পনা নিয়ে। এই ইস্যুতে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই, যা প্রকাশ্যে আসে গেল সপ্তাহে। মার্কিন প্রেসিডেন্টের বাজেট বিলকে জঘন্য আখ্যা দেন ইলন মাস্ক। বন্ধুর এমন আক্রমণাত্মক মন্তব্যের পর ছাড় দেননি ট্রাম্পও। গেল বৃহস্পতিবার ওভাল অফিসে এক সাক্ষাৎকারে স্পষ্টই জানান মাস্কের আচরণে হতাশ তিনি। আমি খুবই হতাশ। ইলন এই বিলের ভেতরের খবর বাকি প্রায় সবার চেয়ে ভালো জানতেন, সবকিছুই জানতেন। তখন তো তার কোনো সমস্যা ছিল না এটা নিয়ে। হঠাৎ কেন শুরু হলো? আসলে নিজেই তৈরি করেছেন এই পরিস্থিতি। ইলনের প্রতি খুবই অসন্তুষ্ট আমি। তাকে অনেক সাহায্য করেছিলাম। ট্রাম্পের বক্তব্য লাইভ চলাকালেই এক্স হ্যান্ডেলে টুইট করেন মাস্ক। দাবি করেন তার সহায়তা ছাড়া 2024-এর নির্বাচনে ট্রাম্পের জয় সম্ভব হতো না। ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও আখ্যা দেন। জবাবে মাস্কের প্রতিষ্ঠানের সাথে সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন ট্রাম্প। বলেন বাজেটে অর্থ সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় ইলন মাস্ককে দেয়া ভর্তুকি আর চুক্তি বাতিল করা। নাসায় স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন ব্যবহারের সুযোগ নিয়ে পাল্টা হুমকি দেন মাস্ক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দুজনের ঘনিষ্ঠতা কি সত্যি বন্ধুত্ব ছিল নাকি স্বার্থসিদ্ধি ছিল লক্ষ্য? মার্কিন গণমাধ্যমগুলো উপহাস করে বলছে, তবে কি সত্যি দ্য রোম্যান্স ইজ ওভার? ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন দুই প্রভাবশালী ধনকুবের লড়াইয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্ক নিয়ে বইছে ট্রোলিংয়ের বন্যা। যা ঘটেছে তা কি সত্যিই ঘটেছে? দুই বন্ধুর ঝগড়াকে ঈগল লড়াই হিসেবেও দেখছেন বেশিরভাগ মার্কিনই। অবশ্য পুরো ঘটনাটিকে সাজানো নাটক হিসেবে বিবেচনা করছেন কেউ কেউ। দুই বন্ধুর সম্পর্কের ফাটল এখন যুক্তরাষ্ট্রে ট্রেন্ডিং ইস্যু।
সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নামে বইছে ট্রলের বন্যা। দুই প্রভাবশালী ধনকুবেরের সাপে নেউলের সম্পর্ক নিয়ে তৈরি মিমস গণমাধ্যমের খবরে অভিমত দিচ্ছেন সাধারণ মার্কিনীরাও। মার্কিন প্রেসিডেন্ট ও টেসলার সিইও ইলন মাস্ককে অনুভূতিশূন্য মানুষ হিসেবে মনে করেন অনেকে। দুইজনকে ট্যাগ দেয়া হয়েছে চরম মাত্রায় নার্সিসিস্ট হিসেবে। অবাক হইনি যে দুই সোশিওপ্যাথ আত্মকেন্দ্রিক মানুষের মাঝে এখন বনিবনা হচ্ছে না। কারো ভালো হৃদয় এবং উদ্দেশ্য নেই, তারা দুজনই ক্ষমতার অপব্যবহার করছেন। ব্যাপারটি খুবই হাস্যকর, কিন্তু তাদের এই বিবাদে আমি মোটেও অবাক হইনি। তাদের ঝগড়া আমার কাছে বিনোদনের আরেকটি মাধ্যম। লড়াইয়ের মাধ্যম হিসেবে সামাজিক মাধ্যম এক্সকে বেছে নিয়েছেন ট্রাম্প ও মাস্ক। পাল্টাপাল্টি টুইট করে একে অপরের প্রতি ঝাড়ছেন ক্ষোভ। ব্যাপারটিকে ইগল লড়াই হিসেবে দেখছেন মার্কিনীরা। স্বার্থে আঘাত লাগলে ক্ষমতাশালী দুই ব্যক্তির সুসম্পর্ক এমনিতেই ভাঙত বলে ভবিষ্যৎবাণীও করেছিলেন অনেকে। এমন ইগো সম্পন্ন দুজন একসাথে অবস্থান করতে পারে না। প্রত্যেক মানুষেরই নিজস্ব মতামত আছে, ট্রাম্প মাস্কেরও আছে, আর মতামতে না মিললে ঝগড়া তো হবেই। তবে পুরো ঘটনাটি নাটকীয় এমন সন্দেহ রয়েছে মার্কিনীদের মনে। বন্ধু থেকে শত্রু হওয়ার ব্যাপারটি সাজানো নাটক বলেও ধারণা করা হচ্ছে। পুরো ঘটনা কতটুকু সত্য, কতটুকু সাজানো নাটক বুঝতে পারছি না। টিভিতে রিয়েলিটি অনুষ্ঠান চালানোর মতো অভিনয় করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সবার মনোযোগ আকর্ষণ করতে সে পটু। নির্বাচনী প্রচারণাতে এর প্রমাণ তো দেখেছি। ট্রাম্প মাস্কের সম্পর্কের ফাটলে চির ধরেছে টেসলার বাণিজ্যে। একদিনেই মাস্কের প্রতিষ্ঠানটির স্টকের দাম কমেছে 14%। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ঈদুল আজহার আগের রাতে আবারও ইসরায়েলি আগ্রাসনের শিকার হল লেবাননের রাজধানী বৈরুত। চালানো হয়েছে একের পর এক বিমান হামলা। বৃহস্পতিবার শহরটির দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে দাহিয়ে এলাকায় 4টি পাড়ার বাসিন্দাদের সরে যাওয়ার ঘোষণা দেয় তারা। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় হাজারো মানুষ, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। আইডিএফের দাবি, ওইসব এলাকায় ইরানের অর্থায়নে গড়ে তোলা হিজবুল্লাহর ভূগর্ভস্থ ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করেই চালানো হয়েছে এই অভিযান। একই রাতে দক্ষিণ লেবাননের আইন কানা গ্রামেও চালানো হয় বিমান হামলা। এতে লেবাননে অন্তত 3টি বিমান হামলার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। গাজায় যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান করেনি হামাস, বরং কিছু সংশোধন চাওয়া হয়েছে, এমনটা জানিয়েছে হামাস প্রধান খালিল আল হায়া। নিশ্চিত করে বলছি, যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়নি। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে কিছু পরিবর্তন ও সংশোধনের কথা জানানো হয়েছে শুধু। আমরা সব ধরনের আলোচনায় প্রস্তুত আছি। গাজায় হামাস বিরোধী কিছু গোষ্ঠীকে অস্ত্র সহায়তা দিয়েছে ইসরায়েল, তবে তার নিরাপত্তা পরামর্শ মেনে। বৃহস্পতিবার একই দমভিক্তি করলেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুদিন ধরে এই ইস্যুতে বিরোধী দল আর সাধারণ ইসরায়েলিদের চাপে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার দাবি, এই গোষ্ঠীগুলোর সহায়তায় লাভবান হচ্ছে গাজার অভিযানরত আইডিএফ সেনারা। গুঞ্জন চলছিল গাজার দক্ষিণে একটি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। আর এ নিয়ে বিরোধী দলীয় নেতা আভিগদর লাইবারম্যান সহ নিজ জনগণের কঠোর সমালোচনার মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এবার সেই আগুনে ঘি ঢাললেন তিনি নিজেই। প্রথমবার প্রকাশ্যে বললেন, হামাস বিরোধী কিছু গোষ্ঠীর হাতে দেয়া হচ্ছে অস্ত্র, যাতে সহায়তা করছে গাজার কিছু প্রভাবশালী পরিবার। নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে গাজায় হামাস বিরোধী কিছু গোত্রকে সক্রিয় করেছি আমরা। এতে ভুলটা কোথায়? এতে শুধু ভালোই হচ্ছে, আইডিএফ সেনাদের জীবন বাঁচছে, আর হামাসও এই তথ্য প্রকাশের ফলে লাভবান হচ্ছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব গোষ্ঠী গাজাবাসীকে দুর্ভিক্ষ ও দুর্দশায় ঠেলে দিচ্ছে। ত্রাণবাহী ট্রাক লুট, ক্ষুধার্ত জনগণের উপর হামলা সহ নানা মানবতা বিরোধী কাজে জড়িত তারা। সংবাদ সংস্থা এপিকে এক ইসরায়েলি সেনা জানান, নেতানিয়াহু যেসব গোষ্ঠীর কথা বলছেন তাদের মধ্যে অন্যতম হল রাফার গোত্রনেতা ইয়াসের আবু শাবাবের পপুলার ফোর্সেস। তেল আবিব জানিয়েছে, এ গোষ্ঠীকে সরবরাহ করা হয়েছে কালাশনিকভের মতো রাইফেল, যার কিছু অস্ত্র আবার হামাসের কাছ থেকে জব্দকৃত।
মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই এ গোত্রকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু। অভিযোগ করেন লাইবারম্যান। তার দাবি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আইএসের সাথেও গোষ্ঠীটির সম্পর্ক রয়েছে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। সরকার বিরোধী প্রতিবাদে উত্তাল ইসরায়েল। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত তেল আবিবের সড়ক। নেতানিয়াহুর কুশপুত্তলিকা কাঁধে নিয়ে বৃহস্পতিবার তেল আবিবের রবিন স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত বন্ধে অবরোধ করে সড়ক। পতাকা এবং প্রতিবাদী ব্যানার হাতে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্তিতে সরকারের জোরালো পদক্ষেপ তোলার দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা। আন্দোলন চলাকালীন এক পর্যায়ে বাধা দিতে এগিয়ে আসে পুলিশ। বাকবিতণ্ডা এবং হাতাহাতিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, আর এ সময় পুলিশের হাতে আটক হয় বহু বিক্ষোভকারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। চূড়ান্ত রায়ের আগে এই নির্দেশ স্থগিতের জন্য আদালতের কাছে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার হার্ভার্ড ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থীদের ভর্তি হতে বাধা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টি কর্তৃপক্ষ। পূর্বে করা এমন একটি মামলায় সংশোধিত সংস্করণে হার্ভার্ড জানিয়েছে, ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে শিক্ষার্থীদের অধিকার খর্ব করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতাও লঙ্ঘন হয়। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে হার্ভার্ড সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেন।